প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। এই ভিডিওটি আমি করতে বাধ্য হলাম। সকাল থেকে এত ফোন, এত এসএমএস কি বলবো। তো তোমরা সকলেই জানো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য পিএমটি পিইটির জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়েছে ডব্লিউপিআরবির তরফ থেকে। তো এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে গেলে ম্যান্ডেটরি 4টে সার্টিফিকেট অর্থাৎ 4টে ডকুমেন্টস কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে। তার মধ্যে 4 নম্বর কলমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং 5 নম্বরটা কিন্তু ম্যান্ডেটরি না। 5 নম্বরে বলা হয়েছে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে সেটা আপলোড করতে পারো। প্রথম 1 নম্বর কলমে তোমাদের আধার কার্ডটি আপলোড করতে হচ্ছে। 2 নম্বর কলমে প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপলোড করতে হচ্ছে। 3 নম্বর কলমে তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট বা মার্কশিটটা সেটা আপলোড করতে হচ্ছে। মূল ফ্যাক্ট হচ্ছে 4 নম্বর কলম। এই 4 নম্বর কলমটা কিন্তু কেউ বুঝতে পারছে না যে আমরা কি করব। তো তোমাদের এখানে মূলত কি বলা হয়েছে, তো অনেকেই ভাবছে যে স্কিপ ডকুমেন্টস আপলোড ক্লিক করে দেবো, বা আমার তো ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে দিয়েছি, আমার কাছে স্লিপ আছে কিন্তু সার্টিফিকেট নেই, ইস্যু ডেট কী লিখবো, এই নানান খুঁটিনাটি প্রশ্ন কিন্তু এখানে একটা তৈরি হচ্ছে। তোমরা কি করবে? তো এখানে আবার অনেকেরই প্রশ্ন থাকছে যে এই সার্টিফিকেট আপলোড না করলে আমি কি ইউআরএ চলে যাব, সাধারণ প্রার্থী হিসেবে আমাকে গণ্য করা হবে? এবং তোমাদের সমস্ত তথ্যর প্রশ্নের কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দেবো। তো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো তোমরা যখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাচ্ছ, ঠিক এরকম একটি অপশান তোমরা সাধারণত এটা কম্পালসারি তোমরা দেখেছো। তো এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টস নেম, এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট ডকুমেন্টসটা আপলোড করতে হচ্ছে। তো প্রথমত কি আপলোড করতে হচ্ছে, প্রথমত অরিজিনাল আধার কার্ডটা কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে, এবং দ্বিতীয়ত অর্থাৎ এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটটা আপলোড করলেই ব্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে এক্সট্রা মার্ক আছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই তোমাকে আপলোড করতে হচ্ছে। এবার তৃতীয়ত অর্থাৎ 3 নম্বর কলমে কি উল্লেখ করা আছে? 3 নম্বর কলমে উল্লেখ করা আছে মিনিমাম কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মার্কশিট, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেট। তো তোমাদের এখানে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যে মাধ্যমিক পাস করেছো তার মার্কশিট অথবা সার্টিফিকেট এখানে আপলোড করতে হচ্ছে। নম্বর কলমটা, এই 4 নম্বর কলমে কী বলা হচ্ছে, এই জায়গাটাই কিন্তু মূল যেটা হচ্ছে। তো অনেকেই বুঝতে পারছে না, সব ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই জায়গাটাই ভুল করছে। অনেকে স্কিপ সার্টিফিকেট আপলোড অর্থাৎ স্কিপ করে দিয়ে যাচ্ছে। অনেকেই বুঝতে পারছে না যে আমার তো রিভ্যালিডেশন করা নেই, তাহলে আমি এখানে কি আপডেট করব অর্থাৎ কি আপলোড করবে। তো সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য একেবারে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একদম তোমরা এখান থেকে সহজভাবে তোমরা বুঝে নিতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে সব কিছু সমস্ত তথ্যটা তোমরা এখানে বুঝতে পারবে। ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু এই জায়গাটায় ভুল করছে এই 4 নম্বর কলমে। তো এইখানে কি বলা হয়েছে আমরা একটু পড়ে নিই। বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট অ্যাকনলেজমেন্ট স্লিপ, ইফ ইউ হ্যাভ ইউর কাস্ট সার্টিফিকেট দেন upload your acknowledgement slip of applied caste certificate. In case you upload acknowledgement slip, then you have to product your original caste certificates on the of the present caste certificate along with this acknowledgement slip at the time of interview. তো তোমাকে এখানে মূলত বলা হয়েছে জাতি সনদ স্বীকৃতি স্লিপ, যদি আপনার জাতি সনদ থাকে তবে তা আপলোড করুন, অন্যথায় আবেদনকৃত সনদের 4 নম্বর স্বীকৃতি স্লিপটি আপলোড করুন, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপলোড করার কথা বলা হয়েছে। যদি আপনি স্বীকৃতি স্লিপ আপলোড করেন তাহলে কিন্তু তোমার পিতা মাতার মূল জাতি সনদটা কিন্তু ইন্টারভিউর সময় অবশ্যই তোমাকে দেখাতে হবে, অর্থাৎ সাক্ষাৎকারের সময় আপনাকে আপনার মূল জাতি সনদ অথবা পিতামাতার একজনের জাতি সনদ এই স্বীকৃতি স্লিপের সাথে দেখা করতে হবে। ঠিক আছে, তো এইখানে মূল ফ্যাক্টর, তাও তোমাদের মাঝে ক্লিয়ার ডাউট থেকে যাচ্ছে যে কি করব। দেখো তোমাদেরকে বলে রাখি, যারা ভ্যালিডেশান করেছো তাদের তো কোনো প্রবলেমই নেই, ভ্যালিডেশান সার্টিফিকেটটা আপলোড করবা, সাথে সাথে ইস্যু ডেটটা বসিয়ে দিলে সাবমিট হয়ে যাবে।
এইবার এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, যারা এখনও ভ্যালিডেশন করোনি, অর্থাৎ ভ্যালিডেশনের জন্য আবেদন করেছো, সার্টিফিকেট হাতে পাওনি, বিডিওর কাছে আছে বা 15 দিন পরে দেবে বা 20 দিন পরে দেবে, এসডিওর কাছে আছে 15 দিন পরে দেবে বা 20 দিন পরে দেবে। তো এখন যদি তোমার কাছে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা এবং তুমি যে রিভ্যালিডেশনের জন্য তুমি আবেদন করেছো তার অ্যাকনলেজমেন্ট স্লিপটা অ্যাটাচড করে আপলোড করে দাও, ব্যাস, ক্লিয়ার। ক্লিয়ার। এইবার বলছি যে যাদের কিছুই নেই তারা কি করবে। তো তারা প্রথমত, তোমরা যদি আবেদন করার সময় ইউআর থাকে বা তুমি যদি আনরিজার্ভ বা জেনারেল থেকে বিলং করো, তাহলে তোমাকে এখানে আপলোড করার বিষয়টা নেই। এইবার মূলত আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে সমস্ত তথ্যটাই বললে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এটা জাস্ট এই পর্বটা এখানে বলে দিলাম, এবং কী জন্য বৈধতা, কি কি লাগবে সেটা আমি তোমাদের মাঝে তুলে ধরছি। তোমরা যখনই ডকুমেন্টস আপলোড করছো, ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশানটা যখনই আপলোড করছো, তো এই যে কলমটা আছে এখানে কিন্তু তোমাদের যে ক্যাটাগরিটা আপলোড করতে হচ্ছে এবং ইস্যু ডেটটা এখানে আপলোড করতে হচ্ছে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্কিপ সার্টিফিকেট আপলোড। হ্যাঁ, তো অনেকেই যাদের রিভ্যালিডেশনের জন্য যারা আবেদন করেছো তারা এই স্কিপ সার্টিফিকেটের, অর্থাৎ স্কিপ সার্টিফিকেট আপলোডে এখানে করে দিচ্ছে, সাবমিট করে দিচ্ছে, ঠিক আছে। তাদেরকে বলে রাখি, খুব সাবধান, খুব সাবধান, এটা কিন্তু তোমরা ভুল করছো। তোমাদেরকে বলে রাখি, যারা যারা ভাবছো যে আমার তো ওবিসি এ সার্টিফিকেট আছে, আমার আগেও ওবিসি এ ছিল, এখনও ওবিসি আছে, তাহলে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলে সাবমিট হয়ে যাবে, না। সব কিছুই বলবো। দেখো, কিছু সম্প্রদায় অর্থাৎ কিছু জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে ওবিসি এতে, আবার কিছু জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে ওবিসি বিতে, আবার কিছু সম্প্রদায় আগে ছিল ওবিসি এ, এখন পরিবর্তন হয়ে ওবিসি বি হয়েছে, আবার কিছু সম্প্রদায় ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে। তো তোমাদের মূলত তোমরা দেখবে, তোমার ধরো 2021-এ তুমি একটা তোমার কাছে ওবিসি বি সার্টিফিকেট আছে, আগেও তুমি বি ছিলে, এখনও বি আসো। তারপরে তোমরা দেখবে তোমাদের এখানে ইস্যু ডেট টেট সব কিছু দিয়ে যেই সাবমিট করছো, সাবমিট করার সাথে সাথে দেখতে পাবে তোমাদের সাবমিট হচ্ছে না, এইরকম একটি অপশান চলে আসছে। তোমার সব কিছু দেওয়ার পরেও এইরকম একটি অপশান চলে আসছে, ঠিক আছে। তো এইখানে কি লেখা আছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ, এইখানে লেখা আছে, এইখানে কিন্তু তোমাদের মূলত কি লেখা আছে বলা হয়েছে, অ্যাজ দিস ইস্যু ডেট ইউর সার্টিফিকেট is prior to 1/1/2023 you have to private this issuing date of renewed এবং revalidate ওবিসি বি সার্টিফিকেট on or after 1/1/23 legal processings related to ওবিসি এ ওবিসি বি and others must be অ্যাটোরেড টু। তো এই তোমরা দেখতে পাবে তোমাদের আগে ওবিসি এ সার্টিফিকেট ছিল, পরে ওবিসি এ সার্টিফিকেট আছে, তারপরেও তোমরা এখানে ইস্যু ডেট সব কিছু বসাচ্ছ, তারপরে তোমাদের সাবমিট হচ্ছে না। কেন সাবমিট হচ্ছে না সেটা তোমাদেরকে বলে রাখি, এই জন্যে তোমাদের সার্টিফিকেট হচ্ছে না, যেহেতু তোমার ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু করার তারিখ হচ্ছে 1/1/2000 এর আগে, এবং তাই তাই তোমার সার্টিফিকেটটা নবনীকৃত অর্থাৎ নতুন করতে হবে এবং পূর্ণ প্রমাণিত, অর্থাৎ ওবিসি বি সার্টিফিকেট ইস্যু করার তারিখ 1/1/2023 বা তার উপরে উল্লেখ করতে হবে। ওবিসি এ এবং ওবিসি বি অন্যান্য সম্পর্কিত আইন পদ্ধতি তোমাকে মেনে চলার কথা এখানে বলা হয়েছে। তো যেহেতু তোমার যে ওবিসি সার্টিফিকেটটা আছে, বর্তমানে যে ওবিসি সার্টিফিকেটটা তোমার কাছে আছে, এই ওবিসি সার্টিফিকেটটা দেখো 2023-এর আগে করা, যার কারণে এখানে তোমাকে সাবমিট নিচ্ছে না। এবার রিভ্যালিডেশন যখনই করবে সেটা 2023-এর পরে, 2023-এর পরে তোমার যদি সার্টিফিকেট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সরাসরি সাবমিট নেবে, ক্লিয়ার। আর যদি না বুঝতে পারো তাহলে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যদি বাই দ্য ওয়ে তোমরা তবুও তোমাদের ডাউট থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে, ওখানে প্রশ্ন করলে সরাসরি উত্তর দেওয়া হবে, ঠিক আছে। তারপরে দেখো, যারা এই যে ফর্মটি আছে, হ্যাঁ তোমাদেরকে বলে রাখি, এই যে ফর্মটি আছে, ধরো তুমি যখন আবেদন করেছিলে তখন ওবিসি বি বা ওবিসি এ
ক্যাটাগরি দিয়ে আবেদন করেছো, এখন কি করছো, এখন স্কিপ করে দিয়ে চলে যাচ্ছ। ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট তোমার কাছে নেই বলে তুমি স্কিপ সার্টিফিকেট আপলোড করে সাবমিট করে দিচ্ছ। তাদের ক্ষেত্রে বলি, তারা কিন্তু অনেক সমস্যায় পড়বে। এইখানে তোমাদের কি বলা হয়েছে, বলা হয়েছে আপনি যদি ডব্লিউবিপি কনস্টেবল পিএমটি পিইটির সময় ওবিসি সার্টিফিকেট আপলোড করা এড়িয়ে যান, তাহলে আপনার ওবিসি কোটা বাতিল হতে পারে এবং সাধারণ জেনারেল ক্যাটাগরিতে গণ্য হতে পারে। তো যারা ওই স্কিপ সার্টিফিকেট আপলোড করে যাচ্ছ তাদেরকে বলি, তাদের কিন্তু সম্ভবত কিন্তু তারা জেনারেল ক্যাটাগরি বলে গণ্য হবে, এটা মাথায় রেখো। অনেকেই দেখছে, আমার সকাল থেকে 10-15 জন ফোন করেছে, সব ওরকম স্কিপ সার্টিফিকেট আপলোড করে চলে যাচ্ছে। যার রিভ্যালিডেশন সার্টিফিকেট আছে সেও দেখি রিভ্যালিডেশন সার্টিফিকেট ইস্যু ডেট কিছুই ওখানে দিচ্ছে না, স্কিপ করে চলে যাচ্ছে। তো তাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু অনেক বিপদে পড়বে, ঠিক আছে, খুব সাবধানতার সাথে। তারপরে কি বলা হচ্ছে অথবা যদি সার্টিফিকেট জমা না দেন তাহলে শারীরিক পরীক্ষা অর্থাৎ পিএমটি পিইটি ভেন্যুতে আপনার প্রার্থিতা বাতিল হতে পারে, কারণ এটি বাধ্যতামূলক ডকুমেন্টস, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে ম্যান্ডেটরি আপলোড করতে হবেই। তারপরে এখানে কি বলা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওবিসি শংসাপত্র নিয়ে জটিলতা থাকায় সঠিক আপডেটটি সার্টিফিকেট জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করা নির্দেশনা মেনে চলুন। অর্থাৎ এই যে স্কিপ করে তোমরা চলে যাচ্ছ, স্কিপ সার্টিফিকেট দিয়ে সাবমিট করে অ্যাডমিট কার্ড তুলে নিচ্ছ, পরবর্তীতে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে, ঠিক আছে, খুব সাবধানতার সাথে এই কাজটি করো। তারপরে এখানে কি বলা হয়েছে, এবার রিভ্যালিডেশন এবং রি ইস্যুর একটু পার্থক্যটা তোমাদের মাঝে শেয়ার করি। এই যে ওবিসি রি ইস্যু, হ্যাঁ, বলা হয়েছে ওবিসি রি ইস্যু হলো যদি আপনার কমিউনিটি অর্থাৎ সম্প্রদায় তালিকা থেকে বাদ পড়ে বা নতুন করে অন্তর্ভুক্ত হয়, তখন আপনার নতুন করে ওবিসি সার্টিফিকেট নিতে হবে সম্পূর্ণ নতুন আবেদন প্রক্রিয়ায়। তো তোমাদেরকে বলে রাখি, অনেকেই ভাবছে যে আমার তো সম্প্রদায় কমিউনিটি চেঞ্জ হয়নি বা আমার কমিউনিটি চেঞ্জ হয়েছে, তাহলে আমি কি করব, রি ইস্যু মানে কি? তো রি ইস্যু মানে হলো তোমার সম্প্রদায় যদি তালিকা থেকে বাদ পড়ে আবার নতুন করে যদি অন্তর্ভুক্ত হয় তোমার টাইটেল অর্থাৎ তোমার জাতি, তাহলে কিন্তু তোমাকে রি ইস্যু করতে হবে। ক্লিয়ার? এইবার বলে রাখি রিভ্যালিডেশনটা আসলে কি। রিভ্যালিডেশনটা হলো আগের ইস্যু করা সার্টিফিকেট বৈধতা বা আপডেট স্ট্যাটাস যেমন নন ক্রিমিলিয়ার যাচাই করার পরে সেটিকে নবায়ন করা, যা সাধারণত নির্দিষ্ট সময় পর বা সরকারি কাজে প্রয়োজনীয় হয়, যেখানে পুরনো সার্টিফিকেট সরাসরি গ্রহণ করা হয় না। এইটাকে বলে রিভ্যালিডেশন। তাহলে রিভ্যালিডেশন কিন্তু এখানে সরাসরি কিন্তু বলা হয়েছে যে রিভ্যালিডেশন হলো আগের ইস্যু করা সার্টিফিকেটের বৈধতা বা আপডেট স্ট্যাটাস যেমন নন ক্রিমিনালে যাচাই করে সেটিকে নবায়ন অর্থাৎ নতুন করা, যা সাধারণত নির্দিষ্ট সময় পর বা সরকারি কাজে প্রয়োজন হয়, যেখানে পুরনো সার্টিফিকেট সরাসরি গ্রহণ করা হয় না। এটাকে কিন্তু বলা হয় রিভ্যালিডেশন। এই রিভ্যালিডেশনের মূল পার্থক্য হলো রি ইস্যু মানে হলো নতুন সনদ, আর রিভ্যালিডেশন মানে হলো পুরনো সনদ আবার নতুন করে যাচাইকরণ করা। ক্লিয়ার? বুঝতে পেরেছো রিভ্যালিডেশন এবং রি ইস্যুর মধ্যে পার্থক্য? তারপরে এখানে কি বলা হয়েছে, রি ইস্যু অর্থাৎ পুনরায় জারি। বলা হয়েছে কখন প্রয়োজন হয় এই রি ইস্যুটা, তোমাদের কখন প্রয়োজন হয়, যেমন এখন প্রয়োজন হচ্ছে। বলা হয়েছে যখন আপনার সম্প্রদায় ওবিসি তালিকায় নতুন করে সংযুক্ত হয় বা তালিকা থেকে বাদ পড়ে আবার যুক্ত হয়, তখন পুরনো সার্টিফিকেট কাজ করে না, তখন নতুন করে নিতে হয়, ঠিক আছে, নতুন করে এই ওবিসি রি ইস্যুটা করতে হয়। তাহলে তোমাদের ওবিসি রি ইস্যুটা কখন প্রয়োজন হয় সম্পূর্ণ তথ্যটাই আমি এখানে তুলে ধরলাম। ডাউটটা ক্লিয়ার হলো তো? এবার এর প্রক্রিয়াটা কি থাকছে, কি বলা হয়েছে নতুন করে আবেদন করতে হয়, প্রয়োজনীয় সমস্ত নথি যেমন আয়, ঠিকানা, জাতিগত প্রমাণ জমা দিতে হয়, অনেকটা প্রথমবার আবেদন করার মতনই। তো এই যে হাইকোর্টের তরফ থেকে যে তোমাদের রায়টা দেওয়া হয়েছিল, এইখানে কিন্তু অনেক জনগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছিল তালিকা থেকে। ওবিসি এ তালিকা থেকেও বাদ দিয়েছিল, ওবিসি বি তালিকা থেকে বাদ দিয়েছিল। বাদ দেওয়ার পরে তারপরে আবার কিছু সম্প্রদায়কে কিন্তু অন্তর্ভুক্ত করেছিল। এই যে সম্প্রদায়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদেরকে কিন্তু ওবিসি রিইস্যু করতে হবে, ঠিক আছে। এইখানে দেখো সুস্পষ্ট বলে দিয়েছে যখন আপনার সম্প্রদায় ওবিসি তালিকায় নতুন করে যুক্ত হয় বা তালিকা থেকে বাদ
পড়ার পরে আবার যুক্ত হয়, তখন কিন্তু পুরনো সার্টিফিকেট কাজ করে না, তখন কিন্তু আবার নতুন করে রিইস্যু করতে হয়। ফলাফল কি বলেছে? ফলাফল বলেছে একটি সম্পূর্ণ নতুন ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়। এটি একটি নতুন সম্পূর্ণরূপে ওবিসি সার্টিফিকেটটা ইস্যু করা হয়। ক্লিয়ার? তারপরে এখানে কি বলা হয়েছে? তো ওবিসি রিভ্যালিডেশনটা কি? আসলে এইগুলো না বললে তোমরা বুঝতে পারবে না। তোমরা গুলিয়ে ফেলছো যে আমি তো ওবিসি রিভ্যালিডেশন করিনি, তাহলে আমি কি করব? ঠিক আছে? তোমার 2023 সালের পরে যদি তোমার ওবিসি কার্ড থেকে থাকে তাহলে সরাসরি সাবমিট নেবে, আর না হলে কিন্তু তোমার সাবমিট নেবে না। ক্লিয়ারলি বলে দিচ্ছি। তো এই ওবিসি রিভ্যালিডেশনের কথা কি বলা হয়েছে? বলা হয়েছে কখন প্রয়োজন হয়। যেমন সরকারি চাকরি, ভর্তি বা স্কলারশিপের জন্য পুরনো ওবিসি সার্টিফিকেট, বিশেষত নন ক্রিমিনাল নির্দিষ্ট সময় পার, যেমন 3 বছর বাদে গ্রহণ করা হয় না। তো এই ওবিসি সার্টিফিকেট, এই যে ওবিসি রিভ্যালিডেশন, এটা কিন্তু 3 বছর পর্যন্ত মেয়াদ থাকে, তখন কিন্তু তোমাকে রিভ্যালিড করতে হয়। এর প্রক্রিয়াটা কি থাকছে? এর প্রক্রিয়াটা কি বলা হয়েছে? বলা হয়েছে অনলাইনে আবেদন করে পুরনো সার্টিফিকেট নম্বর, ইস্যুর তারিখ দিয়ে আবেদন করতে হয়, যেখানে পারিবারিক আয় বা ক্যাটাগরি স্ট্যাটাস আপডেট করতে হয়। অর্থাৎ তোমার যে সার্টিফিকেট ছিল ওই ওবিসি সার্টিফিকেটটাই রাখতে হবে, শুধুমাত্র রিভ্যালিডেশন করতে হবে, অর্থাৎ পুনরায় তোমাকে রিভ্যালিডেশন করতে হবে, পুনর্নির্বাচন করতে হবে, এই আর কি। ফলাফল কি বলছে? ফলাফল বলছে পুরনো সার্টিফিকেটটা নতুন অর্থের ভিত্তিতে বৈধতা পায় এবং নবনয়ন করা হয়। এটি মূলত পুরনো সনদের মেয়াদ বাড়ানো বা হালকা নাগাদ করার প্রক্রিয়া। ঠিক আছে? হালনাগাদ করার প্রক্রিয়া, এটাকে বলা হয় ওবিসি রিভ্যালিডেশন। তারপরে কি বলা হয়েছে? তারপরে কিন্তু বলা হচ্ছে রিভ্যালিডেশন, আপনার পুরনো সার্টিফিকেটটা মেয়াদীন্য আপডেট করতে হবে নির্দিষ্ট নিয়ম বা সময়সীমা অনুযায়ী। তো এই জায়গাটায় তোমাদের কিন্তু সবাই স্কিপ করে যাচ্ছ, তাই তোমাদেরকে বলে রাখি, তোমার কাছে যদি এখন বর্তমানে যদি এখন তুমি যে সম্প্রদায়ে ছিলে, ওবিসি এতে ছিলে, ওবিসি এতে তুমি ছিলে, তারপরেও এখন ওবিসি এতে আছো, তোমাদেরকে বলে রাখি জলদি তোমরা আবেদন করো। ঠিক আছে? আবেদন করো, অ্যাপ্লাই করার সাথে সাথে যে আবেদন অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেবে, সেই স্লিপটা নিয়ে আর এই যে তোমার পুরনো ওবিসি সার্টিফিকেট আছে, এই দুটো অ্যাটেস্ট করে এখনই আপলোড করে দাও। ঠিক আছে? রিভ্যালিডেশন যখন সার্টিফিকেট পাবে তখন দেখা যাবে। এখন তো এখানে ডব্লিউপিআরবির তরফ থেকে সুস্পষ্টত বলেছে যে তোমরা এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু এখানে আপলোড করতে পারবে। ঠিক আছে? আর যাদের সম্প্রদায় চেঞ্জ হয়েছে, অর্থাৎ আগে ছিল ওবিসি এ, আবার এখন পরিবর্তিত হয়ে ওবিসি বি হয়েছে, তাদেরকে কিন্তু কি করতে হবে? রিইস্যু করতে হবে। ঠিক আছে? তো রিইস্যুর জন্য তোমরা আবেদন করে দাও। আর যাদের মূলত একেবারেই মানে যারা একেবারে তোমাদের ইউআর থেকে বিলং করছো বা আদার্স ক্যাটাগরি থেকে বিলং করছো, তাদের তো এখানে কোনো গল্পই নেই। আর যদি তোমরা কিছুই না আপলোড করো, এই স্কিপ করে যদি চলে যাও, তাহলে কিন্তু তোমাদের ওই সাধারণ হিসেবে গণ্য করা হবে এবং ইন্টারভিউ যে কোটার সুবিধাটা পেতে, সেই সুবিধাটা কিন্তু তোমরা পাবে না। সরাসরি সাধারণ রূপে কিন্তু তোমাদের গণ্য করা হবে এবং ইন্টারভিউ ওই এই সাধারণের ওপর বেস করেই কিন্তু তোমাদের কাট অফ নির্ধারিত করা হবে। যে কাট অফটি তোমরা এই ওবিসি এ, ওবিসি বির ওপরে কাট অফ নির্ধারিত হতো, সেই জায়গায় দেখবে তোমাদের নাম আর থাকবে না। ঠিক আছে? তাই তোমাদেরকে বলে রাখলাম, সুস্পষ্টভাবে সমস্ত তথ্যটাই তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। এরপরেও যদি তোমাদের ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করবে। সরাসরি সম্পূর্ণ তথ্যটা তোমাদের মাঝে কমেন্ট সেকশনের মাধ্যমে আমরা জানিয়ে দেবো। অবশ্যই তোমরা কমেন্ট করবে বুঝতে না পারলে। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। সেই ভিডিওটি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।